স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। আর জানাবো খবরের বিস্তারিত। গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রতিবেদন পেশ করে। প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদের নাম পাওয়া গেছে। প্রতিবেদন হাতে নিয়ে প্রধান উপদেষ্টা জানান, শিগগিরই আয়নাঘরগুলো দেখতে যাবেন তিনি। আয়নাঘর সরকারের বিশেষ বাহিনী দিয়ে পরিচালিত গোপন আটক কেন্দ্রের নাম। শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দলসহ ভিন্ন মতাদর্শের অনেকজনকে আয়নাঘরে বন্দী রাখা হয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকজন মুক্তি পান আয়নাঘর থেকে। এরপর গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের গুম সংক্রান্ত কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রথম অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদের সম্পৃক্ততা পাওয়া গেছে। প্রতিবেদনের গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরুসহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন। কমিশনের সদস্যরা জানিয়েছেন, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। কমিশনের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানানো হলে তিনি সম্মতি দেন। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগ দুদক, এনবিআর, সিআইডির সমন্বয়ে গঠন হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিস এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআই বা বাংলাদেশ ব্যাংকে। আদিত্য আরাফাতের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। বিএফআইইউর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআর-এর সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং বিএফআইইউকে তথ্য সরবরাহ করবেন। এ যৌথ দলের কার্যালয় বিএফআইইউ বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে
আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব, যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত 15 বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এই সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলার লাখো শহীদ ও শতাধিক মায়ের ত্যাগের সঙ্গে মিশে আছে স্বাধীনতার ইতিহাস এবং বিজয়ের আনন্দ। 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলার শোষিত মানুষ পেয়েছিল নতুন ভূখণ্ড, আসে বিজয়ের আনন্দ। সেই পথ ধরে প্রতি বছর ডিসেম্বর আসে উৎসবের বারতা নিয়ে। 54 বছর আগে অবসান হয় 24 বছরের পাকিস্তানি দুঃশাসনের। শোষণের জাতাকলে নিষ্পেষিত বাঙালি প্রথমবার পায় স্বাধীন দেশে মুক্তির স্বাদ। 24-এর গণঅভ্যুত্থানের সাথে বিজয়ের মাস এবার মিশে গেছে একই মোহনায়, বিশেষ তাৎপর্য বহন করে মানুষের হৃদয়ে। বিজয়ের মাসকে সামনে রেখে রাজধানী ঢাকার পথে ঘাটে মিলছে জাতীয় পতাকার দেখা। ক্রেতা ও বিক্রেতার সমাগম দেখা যাচ্ছে পতাকা ফেরির কাছে। ছোট বড় সবাই কিনছেন বিজয় অর্জিত লাল সবুজ পতাকা। বিজয়ের মাস, এই জন্য আমরা পতাকা কিনেছি। মন বিজয় দিবস আমার বাইকের সামনে দিয়ে লাগাবো, ভালো দেখা যাবে এটার জন্য। 24 ও 71-এর অনন্ত বিজয় প্রতিদিন পালন করতে অনেকেই প্রতিনিয়ত লাল সবুজ রঙে নিজেকে সাজিয়ে নিচ্ছেন। কেউ বা মাথায় লাল সবুজের পতাকা জড়িয়ে বিজয় আবরণে জড়াচ্ছেন নিজেকে। বিজয় অর্জনটা আসলে প্রত্যেক দিনের একটা প্র্যাকটিস এবং এটার একটা চর্চা থাকা উচিত, যাতে করে 100 বছর পরেও আপনার মনে হবে আপনি বিজয়ী। আমার কাছে, আমার পরিবারের কাছে প্রতিটি দিনেই বিজয় দিবস। বাবা মাকে সাথে নিয়ে ছোটরাও বিজয়ের মাসকে স্মরণে ব্যস্ত। মজা লাগে। ঘুরতে কেমন লাগে? মজা। 2 দিবসকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানের ছোট ছোট দোকানগুলো। আসে, ঘুরতে আসে, অনেক দূরে দূরে থেকে মানুষ আসে, কেনা বেচা অনেক ভালো। এই দিবসগুলো বেচা কেনা একটু ভালো হয়, লোকজন ফ্রি থাকে, একটু আসে বেশি। ঠিক, যে কোনো দিবসেই ফুলের গুরুত্বটা থাকে অন্যরকম, এবারও তার ব্যতিক্রম নয়। বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের জন্য ফুলের দোকানেও ভিড় দেখা যায়। বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর আমাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই যাচ্ছে। লাস্ট ইয়ারে তো এমন অর্ডার পাই নাই, এখন আশাবাদী। শাহবাগে সব ধরনের ফুল পাওয়া যায়, এই জন্য এখানে আসা। বিজয় এমন এক আনন্দ যা সবার মাঝে নতুন রং এনে দেয়, আর সেই রঙেই রঙিন হয় দেশ এবং দেশের প্রতিটি নাগরিক। শুধুমাত্র পতাকার লাল সবুজ রঙেই নয়, রংধনুর 7 রঙের সাথেই চলে বিজয় উদযাপনের প্রস্তুতি। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। সব ধরনের সংস্কার সহ শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এরপরই সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। প্রতি বছরের মতো এসব দিক মাথায় রেখে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শেষ হয়েছে সংস্কার সহ রং তুলির কাজ। বাহারি রঙের ফুলে নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। প্রায় 1.5 মাস ধরে অর্ধশতাধিক কর্মী শ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন 108 একর আয়তনের গোটা সৌধ চত্বর। বিজয় দিবস উপলক্ষে আমরা লাইটিং এর কাজ করা হয়, আলোকসজ্জা কাজ চলতেছে প্রায় 1.5 মাস। পরিষ্কার পরিচ্ছন্ন করছি, লোকজন আসিবে। একটা পাতা যদি পড়ে সেটা আমরা সাথে সাথে টুকাই নিয়ে যেতেছি। ইতোমধ্যে শেষ হয়েছে আলোকসজ্জা সহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ। প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধ সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি। শেষ হওয়া অবধি এই ব্যবস্থা
চলমান থাকবে, অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৮ই ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লা, মাগুরা ও বাগেরহাটের শত শত নারী, পুরুষ ও শিশু হত্যার পর মাটি চাপা দেয় হানাদার বাহিনী। স্বাধীনতার পর এসব জেলায় মাটি খুঁড়ে পাওয়া গেছে মৃত মানুষের হাড়, কঙ্কাল ও মাথার খুলি। স্বজন হারানোদের চাপা কান্নায় আজও দগদগে ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখানকার মানুষ। মুক্তিযুদ্ধের চেতনায় আগামী প্রজন্মকে উদ্দীপ্ত করতে এসব গণকবরের স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি স্থানীয়দের। কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের লাগোয়ায় প্রায় ২০০০ ফুট এলাকা জুড়ে কালে সাক্ষী হয়ে আছে এই বধ্যভূমি। অন্তত ১০,০০০ নারী পুরুষকে নির্যাতন ও হত্যার পর মাটি চাপা দেওয়া হয় এখানে। ১৯৯৯ সালে ডোম শ্রীধাম দাস বেলতলি বধ্যভূমি খুঁড়ে বের করা হয় মানুষের হাড়, কঙ্কাল ও খলি। ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে মুক্তি সেনাদের এসব দেহাবশেষ। ওই দিন মতন দিন আর কোনোদিন আসে নাই। মিডিয়ার আমরা স্টুডেন্ট পার্টিরা আইসা এফএফের লোক আইসা এখানে বাংকার করছি। মাগুরা জেলার মোহাম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় শতাধিক বধ্যভূমি ও গণকবর। স্থাপনা, নদী ভাঙন ও ময়লা আবর্জনার ভাগাড়ে চাপা পড়ে আছে এসব অমূল্য স্মৃতিচিহ্ন। স্বাধীনতার ৫৩ বছর পরও অনেক বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ না করায় লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিজয়গাথা। নতুন প্রজন্মের অনেকেই জানে না এসব বধ্যভূমির অবস্থান। গভর্নমেন্টের উচিত ছিল সংরক্ষণ করা স্মৃতিচিহ্ন দিয়ে, কিন্তু সেইগুলো হয়নি। স্মৃতিচিহ্ন হিসাবে তাদের নাম ধাম দিয়ে স্মৃতিচিহ্ন হিসাবে ওই সব জায়গায় যেসব জায়গায় হত্যা করা হয়েছে সেই সব জায়গায় সংরক্ষণ করতে হবে, তাহলে নতুন প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে। বাগেরহাটের ডাক বাংলো ঘাট, শাখারিকাঠি, মঘিয়া, চিতলমারির ১০ মহলে বধ্যভূমিগুলোকে চিহ্নিত করে স্থাপিত হয়েছে শহীদ স্মৃতিফলক। কিন্তু বছর জুড়ে এসব স্মৃতিফলক পড়ে থাকে অযত্ন অবহেলায়। বধ্যভূমিটা কেন, কিসের জন্য নির্মিত হয়েছে, এরা সবই কিছু জানতে পারবে যদি এখানে জনগণের সে পদাচরণ থাকে। ১০ই ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত এই সময়কালের মধ্যে বাংলাদেশের প্রথম শ্রেণীর যত শিক্ষিত বুদ্ধিজীবী ছিল সকলকে নির্মমভাবে হত্যা করা হয়। তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এসব বধ্যভূমির পাশে শিশুদের জন্য পার্ক ও গ্রন্থাগার তৈরির পরামর্শ স্থানীয় মুক্তিযোদ্ধাদের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বাইরে থেকে সুন্দর দেখালেও ভিতরের চিত্র ভিন্ন। নেই পর্যাপ্ত বই, পুরানো হয়ে পড়েছে সব আসবাবপত্র। নেই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন। অযত্ন, অবহেলা আর পরিকল্পনার অভাবে ১৬ বছরে পূর্ণাঙ্গ রূপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর। নেই পর্যাপ্ত জনবল ও সুষ্ঠু ব্যবস্থাপনা। সংস্কারের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জাতীয় এই বীরের স্মৃতি ধরে রাখতে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ভোলার এই কৃতি সন্তানের স্মৃতি ধরে রাখতে ২০০৮ সালে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বই, পুরনো হয়ে পড়েছে আসবাবপত্র, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নও কম। জাদুঘরটি বাইরে থেকে সুন্দর হলেও ভেতরে দেখার মতো তেমন কিছু নেই। জাদুঘরটি যেভাবে পরিচালনা করা দরকার, দেখা দরকার, জাদুঘরে যে বিশিষ্ট মোস্তফা কামালকে যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে এটা হচ্ছে না। জাদুঘরে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের তেমন কোনো নিদর্শন নেই, এমনকি মুক্তিযুদ্ধের কোনো প্রামাণ্যচিত্রও নেই। ফলে শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত সংগ্রহশালাটি দেখতে এসে হতাশ হয়ে ফিরে যান দর্শনার্থীরা। এই জাদুঘরে আসি, কিন্তু এই জাদুঘরের ভিতর চেয়ার টেবিল এবং বই ছাড়া আমরা কিছুই দেখতে পাই না। রাষ্ট্রীয়ভাবে কিংবা ব্যক্তিগত উদ্যোগে তাকে নিয়ে কিছুই করা হয় না। বর্তমানে জাদুঘরটির দেখভালের দায়িত্বে জেলা পরিষদ, কিন্তু রক্ষণাবেক্ষণে নেই পর্যাপ্ত জনবল। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কারণ অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে হতাশগ্রস্ত হয়ে যায় যে আমরা আসলাম জাদুঘর দেখতে, কিন্তু জাদুঘরের কিছুই নেই। আমাদের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় নির্দেশনা প্রদান করেছেন যে এইটির একটি প্রতিবেদন প্রেরণ করার জন্য, আর কি কি করলে এইখানে তার স্মৃতির উদ্দেশ্যে তার স্মৃতিকে ধরে রাখা যায় সেটি আমরা
খতিয়ে দেখছে এবং সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে। জাদুঘরটি সংস্কার ও আধুনিকায়নের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের স্মৃতি তুলে ধরতে বিশেষ দিনগুলোতে স্মরণ সভা করার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক। ঢাকা জয়দেবপুর রুটে 2 জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাজুল কবির খান। পরে তিনি গাজীপুর থেকে শিবপুর এয়ারপোর্ট গুলিস্তান রুটে বিআরটি লেনে পরীক্ষামূলকভাবে বিআরটিসির 10টি বাস উদ্বোধন করেন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, যাত্রীরা কি বলছেন, এই বাসগুলো চালুতে তাদের প্রতিক্রিয়া কি? আসলে 2012 সালেই এই বিআরটির যে প্রকল্প সেই প্রকল্পের কাজ শুরু হয় আপনি জানেন, এবং আজকে কিন্তু এর আগে 2024 সালেই এই প্রকল্পের আওতায় থাকা প্রায় 8টি ফ্লাইওভার ক্রমান্বয়ে উদ্বোধন করা হয়, এবং এখন আজকে কিন্তু এই বিআরটির যে লেন সেই লেনে বিআরটিসি পরিবহনের 10টি গাড়ি দিয়ে কিন্তু পরীক্ষামূলক বাস চালু করা হয়েছে, এবং এই সুবিধাটি আসলে ভোগ করবে যারা অফিসগামী আছে তারাই। এবং এটি হলো গাজীপুরের জয়দেবপুরের একেবারে শিববাড়ি মোড়। এটি হলো যে বিআরটি পরিবহন আছে সেই বিআরটি পরিবহনের যে প্রধান যে বাস স্টপেজ আমরা সেটাই বলতে পারি। এখান থেকে আসলে যাত্রীরা চলে যাবে। যে এখান থেকে যারা যাত্রীরা যাচ্ছে তার বেশিরভাগই কি অফিসগামী, এবং আপনারা টিকিট কত করে রাখছেন? আমরা এখান থেকে গাজীপুর চৌরাস্তা 15 টাকা ভাড়া, বোটবাজার 20 টাকা, কলেজ গেট 45 টাকা, এয়ারপোর্ট 70 টাকা, ট্রাম গেট 115 টাকা, শাহবাগ 130 টাকা, গুলিস্তান 140। এই সুবিধাটা আসলে সকালের দিকে যারা অফিসগামী ব্যক্তি আছে তারাই মূলত এই সুবিধাটি ভোগ করবে। আমরা যদি এখানে বিআরটিসি যে পরিবহনটি আছে সেই গাড়িটি আপনি দেখতে পাচ্ছেন যেটি দাঁড়িয়ে আছে, এবং এর ভেতরে যারা যাত্রী তারা কিন্তু টিকিট কেটে এখান থেকেই এই টিকিট কেটে তারা কেউ এয়ারপোর্ট, কেউ কিন্তু গুলিস্তানেও যাওয়ার জন্য টিকিট কাটছে। আমরা যদি 2-1 জন যাত্রীর সাথে কথা বলি যে এই যে গাড়িটা চলা শুরু করেছে এই সেবা দিয়ে আপনারা কতটুকু সুবিধা পাবেন? হ্যাঁ, এই গাড়িতে তো অবশ্যই আমরা সুবিধা পাবো, কারণ যেহেতু স্টপেজ কম, আর লোকাল যে বাসগুলো আছে সেগুলো তো যেতে গেলে দেখা যায় যে আপনার স্টপেজ থাকে, তারা অনেক রুট মেনটেন করে না, তো সেই ক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে এইটাতে সুবিধা পাবো অনেক। আসলে শুনছিলেন যে এখানে সব থেকে বেশি সুবিধা পাবে যারা অফিসগামী। আসলে টাকা বেশি কিছুটা বেশি লাগলেও কিন্তু বেশিরভাগ যেহেতু স্টপেজ নেই তাই সময় বাঁচবে, আর এটাই কিন্তু এই সুবিধার এই যে সার্ভিস এই সার্ভিসের জন্য সব থেকে বেশি সুবিধা। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। 7 বছর পর রাজনৈতিক কর্মসূচিতে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী 21শে ডিসেম্বর উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। 2018 সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। এবছর 21শে নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে জানান, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন। এজন্য সমাবেশ 2 ঘন্টার মধ্যে শেষ করা হবে। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে গিয়েছিলেন কারাগারে। অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্যে হয়েছেন দুর্নীতির বরপুত্র। 5 শিক্ষক সম্মানী না পেলেও টিউশন ফি টাকা আত্মসাৎ করছেন একাই। স্থানীয় আওয়ামী লীগের সাথে আতাত করে প্রভাবশালী হয়ে ওঠেন রংপুরের চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সরকার 1992 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন বদরগঞ্জের চম্পাতলী উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে এমপি ও আওয়ামী লীগের সাথে সখ্যতা গড়ে দায়িত্ব নেন প্রধান শিক্ষকের। এরপর থেকেই বেপরোয়া তিনি। 2011 সালে নারী কেলেঙ্কারির দায়ে প্রথমবার সাময়িক বরখাস্ত হন। বেশ কয়েকবার অভিযুক্ত হন একই দায়ে। গেল বছর এক শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে জেলে যান তিনি। 40 দিন কারাভোগ করেও প্রভাব খাটিয়ে হন পুনর্বহাল। প্রতিবাদে সমাবেশ, ঝাড়ু মিছিল হলেও নেওয়া হয়নি ব্যবস্থা। ছাত্রীকে ইফটিজিং করার দায়ে জনরোষে পড়িয়ে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, ঝাড়ু মিছিল হয়েছে, এই মাঠেই হয়েছে। জেল থেকে বেরোর পরে আবার একটা কূটকৌশলের মাধ্যমে আবার উনি স্বপদে ফিরে আসেন। এছাড়াও রয়েছে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ। আজ পর্যন্ত আমরা একটা টাকাও টিউশন ফি পাই না। টাকা প্রধান শিক্ষক তোলেন। আমার সাথে অনেকেই
এমপিভুক্ত হলো, আমি এমপিভুক্ত এখনো হতে পারিনি। যদিও সব অভিযোগকেই ষড়যন্ত্র বলছেন অভিযুক্ত এই প্রধান শিক্ষক। আমি কোনোদিন অর্থ চাই নাই, আমাকে কেউ প্রমাণ দিতে পারবে না আমি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে জড়িত নই। আন্দোলন আসলে বলতে এটা কিছু ষড়যন্ত্র ছিল। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। আমাদের যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছে এবং চলমান যে তদন্ত প্রক্রিয়া আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে করতেছি সেগুলোর মধ্যে আসলে এটি আছে কিনা, না থাকলে আমরা এই বিষয়টা অবশ্যই আমি খতিয়ে দেব। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ। হিমশীতল হাওয়ায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। প্রথমেই যাব কামরুজ্জামান সেলিমের কাছে। সেলিম, আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে? শ্রমজীবী থেকে শুরু করে অন্যান্য শ্রেণী পেশার মানুষের উপর কতটা প্রভাব ফেলছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ কিন্তু সকাল 9টায় সেটি কিছুটা বেড়ে 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কোনো অংশেই কমেনি। সকাল থেকেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে, ছিন্নমূল মানুষ রয়েছে, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। প্রতিদিনই কিন্তু বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অর্থাৎ ভোর পর্যন্ত কিন্তু কুয়াশায় পুরো এলাকা ঢেকে থাকছে এবং সকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মিলছে, কিন্তু সূর্যের দেখা মিললেও সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে না, কারণ উত্তরের যে হিম বাতাস সেটিতে কিন্তু জনজীবন বেশ বিপর্যস্ত করে তুলেছে। আমরা শহরে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু অসহায় ছিন্নমূল মানুষ যারা রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু আমরা যারা দিন আনে দিন খায় তারা কিন্তু শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বাইরে বের হচ্ছে, বাইরে বের হয়ে কিন্তু কাজের সন্ধান যাচ্ছে, কিন্তু কাজ না পেয়ে তারা বাইরে কিন্তু ফিরে যাচ্ছে। তাদেরও কিন্তু জীবন জীবিকার উপরে বেশ প্রভাব পড়েছে। আমরা হাসপাতালগুলোতে দেখেছি সেখানে কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগী বেশি ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া এবং বয়স্ক যারা রয়েছে তাদের কিন্তু শ্বাসকষ্ট রোগী বেশি ভর্তি হচ্ছে। বিশেষ করে প্রতিদিনই কিন্তু আউটডোরে 200 থেকে 300 রোগী চিকিৎসা নিচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এছাড়া কিন্তু আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে ইতিমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে 10,000 শীতবস্ত্র তারা পেয়েছে এবং সেটি কিন্তু হাতে পেলেই তারা বিতরণ করবে। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলেছে, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে আগামী 18 এবং 19 তারিখে বৃষ্টির সম্ভাবনা, আকাশ মেঘলা থাকবে এবং এরপরে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু কয়েক অংশে বেড়ে যাবে। সুনন্দা। সেলিম, আপনাকে ধন্যবাদ। এদিকে কুড়িগ্রামের শীতের আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, শীতের তীব্রতা কেমন দেখছে, শীতের জনজীবন ও প্রকৃতিতে কেমন প্রভাব ফেলেছে, বিস্তারিত জানাবেন। সুনন্দা, আসলে প্রকৃতি শীতের যেটি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে, কুড়িগ্রামের থেকে ব্যতিক্রম কিছু নয়, একই অবস্থা কুড়িগ্রামে বিরাজ করতেছে। যদিও আজকের এই মুহূর্তে কিন্তু আবহাওয়াটা কিছুটা রৌদ্রোজ্জ্বল পাচ্ছি, কিন্তু আসলে এটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যেটি জানাচ্ছিল যে আকাশ অনেকটা মেঘমুক্ত থাকায় হয়তো রোদ পাচ্ছি আমরা, কিন্তু আসলে রোদই ঠান্ডার যে কনকনে ঠান্ডা সেটি কিন্তু কমেনি। সেটি যেটি জানাচ্ছিল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র যে কুড়িগ্রামের তাপমাত্রা দিন এবং রাতের যেটি খুব কাছাকাছি চলে আসতেছে। দিনে যেটা ম্যাক্সিমাম তাপমাত্রা এই সময়ে অগ্রহায়ণের এই সময়ে কিন্তু যেখানে 25-এর উপরে থাকে সেটি কিন্তু এখন এই সময়ে এসে আজকে জানাচ্ছিল তারা 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করতেছিল। অন্যদিকে মিনিমাম যে তাপমাত্রা সেটি 11 থেকে 12-র মধ্যে ওঠানামা করতেছে। তো এর থেকে ছাপিয়ে যেটি হচ্ছে যে উত্তরীয় যে হাইমেল হাওয়াটা যেটি কয়েকদিন থেকে কিন্তু বেশ জোরে সোরে বইতেছিল, তো সেখানে রোদ কিছুটা থাকলেও দিনের বেলা থাকলেও কিন্তু ঠান্ডার যে প্রকোপটা সেটি কমে না। বিকেল হতে না হতে কিন্তু আসলে কোনো কুয়াশায় ঢেকে যায়, যেটি হয়তো সকাল 9টা অবধি বা 10টা অবধি থেকে থাকে। তো এই অবস্থায় শ্রমজীবী মানুষ তো বেশ কষ্ট রয়েছে। তো এই মুহূর্তে আমি কুড়িগ্রাম শহরের এক মেইন শহরেই রয়েছি, কলেজ মোড় পৌর এলাকায় এটি রয়েছে। তো এখানে আমরা দেখেছি যে অফিস আওয়ার হলেও, আজকে অফিস বার হলেও কিন্তু লোকজনের রাস্তায় উপস্থিতি খুবই কম এখনো। বিশেষ করে ব্যবসায়ী শ্রেণীর মানুষজন কিন্তু এখনো
ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি ঠিকমতো, কারণ ক্রেতা বিক্রেতারা সেরকম সরগরম হয়ে ওঠেনি বাজারগুলো, সেখানে অনেক জায়গায় এখনো দেখেছি বন্ধ রয়েছে। তো এছাড়াও যেটি রয়েছে যে শ্রমজীবী মানুষ যারা কাজে বের হয় তারা কিন্তু ঠিকমতো বের হয়নি এ পর্যন্ত। সুনন্দা, তো কুড়িগ্রামের যে বৈরী আবহাওয়া বিরাজ করছে শীতের, সেটি কিন্তু আরো আগামী দিনে আরো বাড়বে বলে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানাচ্ছিল। তুহিন, ধন্যবাদ আপনাকে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সাথে যোগাযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। এ সময় এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বাইডেন প্রশাসন যোগাযোগ করেছে বলে জানান ব্লিংকেন। তবে কিভাবে এই যোগাযোগ হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।